আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি ছোট দেশ কিভাবে এত ইতিহাস, সংস্কৃতি ও দৃঢ়তা ধারণ করে? পশ্চিম এশিয়ার লেভান্ট অঞ্চলে অবস্থিত এই সুন্দর লেবানন দেশটির উত্তরে এবং পূর্বে সিরিয়া, দক্ষিণে ইসরায়েল এবং পশ্চিমে ভূমধ্যসাগর দ্বারা বেষ্টিত। সাইপ্রাসের মাত্র কিছুটা দূরে লেবানন একটি মনোমুগ্ধকর দৃশ্যপট এবং অসংখ্য গল্প ধারণ করে, যা শতাব্দী ধরে তার পরিচয় গঠন করেছে। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতনের পর লেবানন ফ্রান্সের অধীনে একটি ম্যান্ডেট হিসেবে আবির্ভূত হয়, যা 1943 সালে এর স্বাধীনতার পথ প্রশস্ত করে। এই স্বাধীনতা ন্যাশনাল প্যাক্ট দ্বারা চিহ্নিত হয়। এই ন্যাশনাল প্যাক্ট একটি ঐতিহাসিক চুক্তি যা লেবাননকে একটি বহুধর্মীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে এবং এর বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শক্তির সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে। 1932 সালে লেবাননে খ্রিস্টানদের সংখ্যা ছিল প্রায় 51%, কিন্তু বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কারণে এই ধর্মীয় জনসংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে ড্রামাটিক্যালি চেঞ্জ হয়েছে, বিশেষ করে ধ্বংসাত্মক গৃহযুদ্ধের ফলে। 2020 সাল নাগাদ মুসলমানদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 67% এবং খ্রিস্টানদের কমে প্রায় 32%। আসুন আমরা ঐতিহাসিক পরিবর্তন, সামাজিক রাজনৈতিক গতিবিধি এবং লেবাননের অনন্য সাংস্কৃতিক দৃশ্যপট উন্মোচন করি। কীভাবে এর সমৃদ্ধ ধর্মীয় বৈচিত্র্য দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আঞ্চলিক সম্পর্ককে প্রভাবিত করে। আমাদের ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। 1943 সালে একটি ন্যাশনাল প্যাক্ট নামে একটি চুক্তি করা হয়, যার মাধ্যমে শিয়া, সুন্নি, মারোনাইট নেতৃত্বের মধ্যে আলোচনা করে লেবাননকে একটি বহুধর্মীয় রাষ্ট্রে পরিণত করা হয়। চুক্তির মূল পয়েন্টগুলোর মধ্যে রয়েছে মারোনাইট খ্রিস্টানরা পশ্চিমা হস্তক্ষেপ চাইবে না এবং লেবাননের আরব বৈশিষ্ট্য মেনে নেবে। মুসলমানরা সিরিয়া ও আরব বিশ্বের সাথে একত্রীকরণের আকাঙ্ক্ষা ত্যাগ করবে। রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর কমান্ডার মনোরাইট ক্যাথলিক, প্রধানমন্ত্রী সুন্নি মুসলমান, সংসদের স্পিকার শিয়া মুসলমান এবং ডেপুটি স্পিকার ও ডেপুটি প্রধানমন্ত্রী গ্রিক অর্থোডক্স খ্রিস্টান হবে। 2020 সালের তথ্য অনুযায়ী লেবাননের ধর্মীয় গঠন হল 67% মুসলমান, 32% খ্রিস্টান এবং 4% দ্রুজ জাতি। দ্রুজ জাতিরা আব্রাহামিক ধর্ম অনুসরণ করে এবং প্রধানত বৈরুতের পূর্ব এবং দক্ষিণের গ্রামীণ এলাকায় পাওয়া যায়। লেবাননে সিরিয়ার পর দ্বিতীয় বৃহত্তম দ্রুজ জনসংখ্যা এখানেই রয়েছে। যদিও পূর্বে দ্রুজ জাতিকে লেবাননে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হতো, তারা এখন মুসলিম হিসেবে গণ্য হয় না। ন্যাশনাল প্যাক্ট অনুযায়ী জেনারেল স্টাফের প্রধান দ্রুজ থেকে হতে হবে। লেবাননের ধর্মীয় বৈচিত্র্য সংঘাতের গতিশীলতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। লেবাননের খ্রিস্টান এবং সুন্নি মুসলমানরা উপকূলীয় শহরগুলিতে আধিপত্য করত। শিয়া মুসলমানরা প্রধানত দক্ষিণ লেবানন এবং বেকা উপত্যকায় বাস করতেন। দ্রুজ ও খ্রিস্টানরা পাহাড়ি অঞ্চলে বসবাস করত। সে সময় লেবাননের সরকার মারোনাইট খ্রিস্টান এলিটদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল। কোল্ড ওয়ার রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করে তুলেছিল, যেখানে খ্রিস্টানরা পশ্চিমের দিকে এবং মুসলমানরা সোভিয়েত সমর্থিত আরব দেশগুলোর দিকে ঝুঁকে পড়েছিল। 1970 সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের পরাজয়ের পর অনেক প্যালেস্টানীয় যোদ্ধারা লেবাননে চলে আসে, যা প্যালেস্টানীয়দের এবং মারোনাইট গোষ্ঠীগুলির মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। 1975 সালে এই উত্তেজনা পূর্ণমাত্রায় গৃহযুদ্ধের রূপ নেয়, যেখানে খ্রিস্টান গোষ্ঠীগুলি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, বামপন্থী দ্রুজ এবং মুসলিম মিলিশিয়াদের বিপক্ষে দাঁড়িয়ে পড়ে। সংঘাত তীব্র হয়ে ওঠে যখন বিদেশি শক্তিগুলো যেমন সিরিয়া, ইসরায়েল এবং ইরান বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন ও সহযোগিতা করতে হস্তক্ষেপ করে, যা সংকটকে আরও গভীর করে তোলে। 1978 সালে ইসরায়েল অপারেশন লিটানি নামে লেবাননে আক্রমণ চালায় এবং লিটানি নদীর দক্ষিণের বেশিরভাগ এলাকা দখল করে। এই কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইসরায়েলের অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানায় এবং শান্তি রক্ষার জন্য জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিল প্রতিষ্ঠা করে। 1982 সালে ইসরায়েল আবার আক্রমণ চালায়, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে বহিষ্কার করে এবং একটি প্রো ইসরায়েল মানোরাইট খ্রিস্টান সরকার প্রতিষ্ঠা করে। এই সামরিক অভিযানটি খ্রিস্টান লেবানিজ বাহিনী এবং দক্ষিণ লেবানন সেনাবাহিনী জোটবদ্ধ হয়ে দক্ষিণ লেবাননের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারই প্রেক্ষিতে হিজবুল্লাহ 1982 সালে ইসরায়েলের আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা লেবাননে একটি প্রখ্যাত শিয়া মুসলিম রাজনৈতিক দল এবং সশস্ত্র গোষ্ঠী হিসেবে গড়ে ওঠে। সেন্ট্রাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে হেভিলি আর্মড নন স্টেট অ্যাক্টর হিসেবে বিবেচিত। হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ সামরিক এবং অর্থনৈতিক সহায়তা পেয়েছে ইরানের কাছ থেকে। এছাড়াও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছে। 1989 সালে তায়েফ চুক্তি লেবাননের গৃহযুদ্ধ শেষ করতে এবং রাজনৈতিক স্বাভাবিকতা পুনরুদ্ধার করতে চেয়েছিল, যা লেবানিজ সশস্ত্র গোষ্ঠীকে একটি অসাম্প্রদায়িক সামরিক সংস্থা হিসেবে পুনর্গঠন করেছিল। 2000 সালে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের নির্ধারিত ব্লু লাইন থেকে সৈন্য প্রত্যাহার করে, যা লেবাননে মুক্তি দিবস হিসেবে উদযাপিত হয়। এই প্রত্যাহার হিজবুল্লাহর অঞ্চল নিয়ন্ত্রণে সহায়ক হয়। হিজবুল্লাহ 1980-এর দশকের মাঝামাঝি সময়ে দক্ষিণ লেবানন ও দক্ষিণ বৈরুতের শিয়া সম্প্রদায়ের ভিত্তিতে গঠিত হয়। আমল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন উভয়ই সিরিয়ার সমর্থন পেলেও হিজবুল্লাহ ইরানের কাছ থেকে অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণের অতিরিক্ত সহায়তা পেত। 2000 সালে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার পরও হিজবুল্লাহ তার সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যায়। এর পিছনে 3টি প্রধান উদ্দেশ্য ছিল: ইসরায়েলের জেলে বন্দী লেবানন ও ফিলিস্তিনিদের মুক্ত করা, বিতর্কিত সেবা ফার্মস এলাকা মুক্ত করা এবং নিজেদের প্রতিষ্ঠিত আন্দোলক হিসেবে তুলে ধরা। সেবা ফার্মস হল লেবানন সিরিয়া সীমান্তের একটি ভূখণ্ড যা ইসরায়েল দখল করেছে। লেবানন এই এলাকা তার নিজের বলে দাবি করে এবং সিরিয়াও এতে একমত, কিন্তু ইসরায়েল বলে এটি গোলান হাইটসের অংশ, যা তার 1967 সাল থেকে দখল করে রেখেছে এবং 1981 সালে কার্যত তা নিজেদের মধ্যে সম্পূর্ণভাবে একীভূত করেছে।
শেবা ফার্মসের নামকরণ করা হয়েছে শেবা শহরের লোকদের দ্বারা ঐতিহাসিকভাবে তত্ত্বাবধান করা ফার্মগুলোর নাম অনুসারে। হিজবুল্লাহ সীমান্ত অতিক্রম করে আক্রমণ জোরদার করে এবং 2004 সালে ইসরায়েলি সৈন্যদের আটক করে বন্দি বিনিময়ের জন্য চাপ প্রয়োগ করে। তবে এই বন্দি বিনিময়ে সামির আল কুন্তার এবং আরও 4 জন ফিলিস্তিনি তখনও মুক্তি পাননি। কুন্তারকে বিভিন্ন সম্মাননা দেওয়া হয়, যার মধ্যে সিরিয়ার সর্বোচ্চ পদক ছিল, তবে তাকে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী হিসেবে মনোনীত করেছিল। এছাড়াও কিছু প্রতিবেদন ইঙ্গিত দেয় যে তিনি সিরিয়ার গৃহযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 2015 সালে বৈরুতে কুন্তার নিহত হন। 2006 সালের 12 জুলাই হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি সীমান্তে রকেট নিক্ষেপ করে, যা ইসরায়েলি সৈন্যদের অপহরণের মাধ্যমে 2006 সালের লেবানন যুদ্ধের সূচনা ঘটায়। হিজবুল্লাহ এই অভিযানের নাম দেয় অপারেশন ট্রুথফুল প্রমিস, যার মূল উদ্দেশ্য ছিল কুন্তার সহ অন্যান্য লেবানিজ বন্দীদের মুক্তি নিশ্চিত করা। ইসরায়েলের দহিয়া ডক্ট্রিন অনুসারে তারা বড় আকারের অবকাঠামো ধ্বংস করে শত্রুদের সরকারের উপর চাপ সৃষ্টি করার কৌশল ব্যবহার করে। অন্যদিকে হিজবুল্লাহ গেরিলা কৌশলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে লড়াই করে। ছোট ছোট দল এবং শক্তিশালী সজ্জার সাহায্যে শহরে অবস্থান করে যুদ্ধ চালায়। তাদের যোদ্ধারা উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত এবং আধুনিক সরঞ্জাম যেমন ফ্ল্যাগ জ্যাকেট, নাইট ভিশন গগলস ব্যবহার করে। লিটানি নদী, যা সিংহ নদী নামে পরিচিত, দক্ষিণ লেবাননের একটি গুরুত্বপূর্ণ জলসম্পদ। 140 কিলোমিটারের বেশি দীর্ঘ এই নদী লেবাননের ভিতরে পুরোপুরি প্রবাহিত হওয়ার জন্য সবচেয়ে দীর্ঘ নদী। ব্লু লাইন, যা 2000 সালে 7 জুন জাতিসংঘের দ্বারা প্রতিষ্ঠিত হয়, লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটি অস্থায়ী সীমান্ত নির্দেশ করে, যা ইসরায়েলের লেবানন থেকে প্রত্যাহার নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছিল। কুলান হাইটস, যা দক্ষিণ পশ্চিমে সিরিয়ার একটি অঞ্চল, 1967 সালের 6 দিনের যুদ্ধ থেকে ইসরায়েলের দ্বারা ব্যাপকভাবে দখল করা হয়েছে। গাজার সীমান্তে অবস্থিত একটি গ্রাম, এটি 2006 সাল থেকে ইসরায়েল সম্পূর্ণভাবে দখল করে রেখেছে। 2006 সালের 11 আগস্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লেবানন যুদ্ধের শত্রুতা শেষ করার জন্য সর্বসম্মতভাবে রেজুলেশন 1701 অনুমোদন করে। এই রেজুলেশনে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ লেবানন ও লিটানি নদী থেকে প্রত্যাহার এবং দক্ষিণ লেবাননে লেবানিজ সশস্ত্র বাহিনী এবং সম্প্রসারিত জাতিসংঘ অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিল স্থাপনের আহ্বান জানায়। এই রেজুলেশন অনুযায়ী শুধুমাত্র লেবানিজ সেনাবাহিনী এবং ইউনিফিলকে এই অঞ্চলে অস্ত্রধারী হওয়ার অনুমতি দেওয়া হয়। অক্টোবর মাসের মধ্যেই অধিকাংশ ইসরায়েলি সেনা লেবানন থেকে প্রত্যাহার করা হয়, যদিও কিছু সেনা গাজার গ্রামে রয়ে যায়। 2 বছর পরে 2008 সালে হিজবুল্লাহ সীমার কুন্তার ও 4টি হিজবুল্লাহ বন্দির বিনিময়ে ইসরায়েলের 2 জন বন্দী সৈন্যের মৃতদেহ ইসরায়েলের কাছে ফেরত প্রদান করে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বড় চ্যালেঞ্জের মুখে পড়ে, কারণ পার্বত্য ভূখণ্ড ট্যাঙ্ক ব্যবহারের জন্য উপযুক্ত ছিল না। প্রচণ্ড বোমাবর্ষণ সত্ত্বেও হিজবুল্লাহ দক্ষতার সাথে যুদ্ধ করে। তারা রাশিয়ার তৈরি মিসাইল ব্যবহার করে ইসরায়েলি ট্যাঙ্কগুলোকে ধ্বংস করে। তাদের ভালোভাবে নির্মিত বাংকার, ছদ্মবেশ এবং ঘন বনভূমির ব্যবহার তাদের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ইসরায়েল বিমান বাহিনী প্রথম 48 ঘন্টা খুব ভালো পারফর্ম করেছিল, তবে পরবর্তী সময়ে তাদের কার্যকারিতা হ্রাস পায়। উইনোগ্রাদ কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল একটি দীর্ঘ যুদ্ধ শুরু করেছিল, যা কোনো সুস্পষ্ট সামরিক বিজয় ছাড়াই শেষ হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে কয়েক হাজার সদস্যের একটি আধা সামরিক সংগঠন কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। যদিও ইসরায়েল সম্পূর্ণ এয়ার আধিপত্য করেছিল এবং প্রযুক্তিগত সুবিধা ভোগ করেছিল। ইকোনমিস্ট ম্যাগাজিনের মতে ইসরায়েলের সাথে এই অসম সামরিক সংঘাত থেকে বেঁচে থেকে হিজবুল্লাহ কার্যত একটি সামরিক ও রাজনৈতিক বিজয় অর্জন করেছে। ওয়াশিংটন পোস্টের মতে এই যুদ্ধ ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি ব্যাপক বিপর্যয়। যুদ্ধটি শুরু হয় 7 অক্টোবর 2023-এ, যখন হামাস নেতৃত্বাধীন মিলিশিয়া দলগুলো ইসরায়েলের উপর আকস্মিক আক্রমণ চালায়। এই আক্রমণে রকেট হামলা এবং কয়েক হাজার মিলিশিয়া গাজা ইসরায়েল সীমান্ত ভেঙে ইসরায়েলের বেসামরিক এলাকায় এবং সামরিক ঘাঁটিতে আক্রমণ করে। এতে 1195 জন ইসরায়েলি এবং বিদেশি নাগরিক নিহত হন। এছাড়াও 251 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় আটক করা হয়, যার উদ্দেশ্য ছিল ইসরায়েলের বন্দী ফিলিস্তিনিদের মুক্তিতে বাধ্য করা। 8 অক্টোবর 2023-এ হিজবুল্লাহ শেবা ফার্মসের ইসরায়েলি অবস্থানগুলোতে গাইডেড রকেট এবং আর্টিলারি শেল নিক্ষেপ করে, যা তারা গাজার উপর ইসরায়েলি বোমাবর্ষণের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রকাশ হিসেবে ব্যাখ্যা করে। 4 ডিসেম্বর 2023-এ হামাস লেবাননে একটি নতুন ইউনিট গঠনের ঘোষণা দেয়। অনেক লেবানিজ রাজনীতিবিদ এটিকে নিন্দা করেন, কারণ তারা মনে করেন এটি লেবাননের সার্বভৌমত্বের জন্য হুমকি। বেশিরভাগ লেবানিজ খ্রিস্টান রাজনীতিবিদ হিজবুল্লাহর ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে থাকার বিরোধিতা করেন। কাতায়েব পার্টি লেবাননের ভূখণ্ডকে হিজবুল্লাহর মতো অরাষ্ট্রীয় সংগঠনগুলোর জন্য ইসরায়েলে আক্রমণের জন্য ব্যবহার করার নিন্দা করেন। সমালোচকরা বলেন এই ধরনের কাজ লেবাননের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে এবং আন্তর্জাতিক চুক্তি, বিশেষ করে তাইফ চুক্তির লঙ্ঘন। লেবানন ভিত্তিক মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের একজন বিশেষজ্ঞ বলেছেন যে ইসরায়েল হিজবুল্লাহর উপর তাদের ব্যাপক গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে পুরো পরিস্থিতির রুলস পরিবর্তন করেছে। তিনি বলেন এটি নতুন ধরনের যুদ্ধ এবং হিজবুল্লাহ ও ইরান এটির জন্য প্রস্তুত ছিল না। তিনি ইসরায়েলের হিজবুল্লাহর উপর গভীর গোয়েন্দা তথ্য এবং তাদের কমিউনিকেশন ডিভাইসের উপর আক্রমণের দিকে ইঙ্গিত করেন, যেখানে হিজবুল্লাহ ও ইরান 2006 সালের যুদ্ধের মতো প্রস্তুতি নিচ্ছিল, যেখানে সীমান্ত দিয়ে ট্যাঙ্ক আক্রমণ করা হবে বলে ভেবেছিল। 2019 সালে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ
মোমেন্টাম প্ল্যান নামে একটি নতুন কার্যকরী কৌশল প্রকাশ করে। হিজবুল্লাহকে প্রধান শত্রু হিসেবে বিবেচনা করে এই পরিকল্পনায় হিজবুল্লাহর সামরিক শক্তি দ্রুত ধ্বংস করার জন্য বিস্তৃত পরিকল্পনা করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে এই কৌশল পুরোপুরি প্রদর্শিত হয়েছে যখন ইসরায়েলি বাহিনী নির্দিষ্টভাবে হিজবুল্লাহর শীর্ষ নেতাদের উপর বিমান হামলা চালিয়েছে। উন্নত গোয়েন্দা তথ্যের মাধ্যমে ইসরায়েলি বাহিনী রিয়েল টাইমে জানতে পেরেছে যে হাসান নাসরুল্লাহ কোথায় এবং কখন অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন, যার ফলে তার হত্যাকাণ্ড ঘটানো সম্ভব হয়েছে। ইসরায়েলের এই হামলাগুলো দেখিয়েছে যে তারা হিজবুল্লাহ সংগঠনের সম্পর্কে গভীর জ্ঞান রাখে। সেপ্টেম্বর 2024 সালে দুটি দেশের মধ্যে উত্তেজনা চূড়ান্ত রূপ লাভ করে, যেখানে লেবাননে পেজার বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় 42 জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়। এতে কয়েক ডজন মানুষ, যার মধ্যে বেসামরিক এবং হিজবুল্লাহর যোদ্ধারাও নিহত হয়। যদিও পেজার সাধারণ মানুষের জন্য পুরনো প্রযুক্তি, তবুও স্বাস্থ্যসেবা, জরুরি সেবা এবং সামরিক কর্মীদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ পেজারগুলো নির্ভরযোগ্য এবং নিরাপদ যোগাযোগের মাধ্যম, বিশেষত যেখানে মোবাইল কাভারেজ কম বা যেখানে অপারেশনাল নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। হিজবুল্লাহ কেন পেজার ব্যবহার করেছিল? হিজবুল্লাহ কম প্রযুক্তির এই পেজারগুলো ব্যবহার করে যাতে ইসরায়েলের অবস্থান শনাক্তকরণের হাত থেকে রক্ষা পাওয়া যায়। মোবাইল ফোন সহজেই ট্র্যাক করা যায় এবং দুর্বল নেটওয়ার্কিং, কিন্তু পেজারগুলো আলফানিউমেরিক বা ভয়েস মেসেজ গ্রহণ করে এবং এগুলো ট্র্যাক করা অনেক কঠিন। এজন্য হিজবুল্লাহ তাদের যোগাযোগের জন্য পেজারকে পছন্দ করে। পেজারগুলো কীভাবে বিস্ফোরিত হয়েছিল তা পুরোপুরি পরিষ্কার নয়, তবে বিশেষজ্ঞরা কয়েকটি সম্ভাবনা দিয়েছেন। একটি তত্ত্ব হলো পেজারের রেডিও সিস্টেম হ্যাক করা হয়েছিল, যার ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হয়েছিল। আরেকটি সম্ভাবনা হলো পেজারগুলোর সাপ্লাই চেইন চলাকালীন এগুলোতে কিছু ডিভাইস বদলানো হয়েছিল, হয়তো কোনো কমান্ডে বিস্ফোরণের জন্য ওয়্যারিং করা হয়েছিল। হিজবুল্লাহর তদন্তে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ইসরায়েল এই ডিভাইসগুলোতে 1 থেকে 3 গ্রাম PETN, যা একটি শক্তিশালী বিস্ফোরক, অন্তর্ভুক্ত করা হয়েছে। পেজারগুলো ইম্পোর্ট করার সময় 3 মাস ধরে একটি বন্দরে বসেছিল, এরপর হিজবুল্লাহর কাছে পৌঁছায়। এই সময়ে ইসরায়েল সম্ভবত বিস্ফোরক ঢুকিয়েছে বলে সন্দেহ করা হয়। পেজারগুলো AR-924 মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা তাইওয়ানের প্রস্তুতকারক গোল্ড অ্যাপোলো এর লোগো বহন করে। যদিও কোম্পানিটি বলেছে যে এটি আসলে হাঙ্গেরিয়ান কোম্পানি BAC দ্বারা তৈরি করা হয়েছিল। গোল্ড অ্যাপোলো নিশ্চিত করেছে যে তারা কেবল ট্রেডমার্ক অনুমোদন দিয়েছে, কিন্তু প্রস্তুতকারক হচ্ছে হাঙ্গেরিয়ান কোম্পানি BAC। 23 সেপ্টেম্বর 2024-এ ইসরায়েল অপারেশন নর্দার্ন অ্যারোজ নামে একটি বোমাবর্ষণ অভিযান শুরু করে, যার আওতায় পুরো লেবাননে আকাশ থেকে বোমাবর্ষণ করা হয়। এই অভিযানের মধ্যে হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যার ঘটনাও অন্তর্ভুক্ত ছিল। 27 সেপ্টেম্বর ইসরায়েলি বিমান বাহিনী বোমাবর্ষণ শুরু করে হিজবুল্লাহর প্রধান সদর দপ্তর ধ্বংস করে এবং সংগঠনের নেতা 64 বছর বয়সী হাসান নাসরুল্লাহকে হত্যা করে। 1992 সাল থেকে হিজবুল্লাহকে নেতৃত্ব দিয়ে আসা এই শিয়া ধর্মীয় নেতা ইরান এবং তার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সাথে গভীর সম্পর্ক বজায় রেখেছিলেন। 1 অক্টোবর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF আনুষ্ঠানিকভাবে সীমান্ত পার হয়ে লেবাননে প্রবেশ করে। IDF ঘোষণা করে যে তারা সীমিত, স্থানীয় এবং লক্ষ্যযুক্ত আক্রমণ চালাচ্ছে, যেগুলো হিজবুল্লাহর কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত করছে। ইসরায়েলের জাতিসংঘ শান্তিরক্ষীদের উপরে আক্রমণ বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। লেবাননের নাকোরা অঞ্চলে, যেখানে 1978 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল অবস্থান করছে, সেখানে একটি পর্যবেক্ষণ টাওয়ার আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। ইউনিফিল এই আক্রমণকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন 1701-এর লঙ্ঘন হিসেবে নিন্দা জানায়। বর্তমানে 50টি দেশ থেকে প্রায় 10,000 ইউনিফিল সৈন্য লেবাননে মোতায়েন রয়েছে, যার মধ্যে ইন্দোনেশিয়া সবচাইতে বেশি, প্রায় 1230 জন শান্তিরক্ষী প্রদান করেছে। 2006 সালের তুলনায় হিজবুল্লাহ সদস্য সংখ্যা প্রায় সহস্রাধিক বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে 3000 এলিট রেডওয়ান ফোর্স সৈন্য রয়েছে, যারা লেবানন এলাকার সঠিক জ্ঞান রাখে। হিজবুল্লাহ রেডওয়ান ফোর্স হলো এমন একটি বিশেষ অপারেশন বাহিনী যা হিজবুল্লাহর এলিট যোদ্ধাদের নিয়ে গঠিত। এই ইউনিটটি মূলত উচ্চ স্তরের প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের বিভিন্ন অভিযান এবং যুদ্ধের অভিজ্ঞতা বিশেষ করে সিরিয়ার গৃহযুদ্ধে তাদের একটি শক্তিশালী যোদ্ধা ইউনিট হিসেবে তৈরি করেছে। হিজবুল্লাহর উন্নত নজরদারি সক্ষমতা, যেমন ড্রোন, তাদেরকে 2006 সালের তুলনায় ইসরায়েলি বাহিনীর গতিবিধি ট্র্যাক করতে সাহায্য করছে। তাদের ভূগর্ভস্থ সক্ষমতাও তাদেরকে একটি কৌশলগত সুবিধা দেয়, যা দিয়ে তারা আকস্মিক আক্রমণ চালাতে পারে। উভয় পক্ষের কাছে এখন আরও ভালো যুদ্ধক্ষেত্রের তথ্য রয়েছে, যা বর্তমান সংঘর্ষকে আরও জটিল করে তুলেছে। আজ আমরা যে ঐতিহাসিক, সামাজিক এবং রাজনৈতিক জটিলতাগুলো উন্মোচন করেছি তা আমাদের শেখায় যে লেবানন শুধু একটি দেশ নয়, এটি একটি বিশাল গল্প, যেখানে প্রতিটি মানুষের ইতিহাস এবং প্রতিটি সংকট একটি নতুন অধ্যায় রচনা করে। আমাদের এই ভ্রমণে আপনার কাছে লেবাননের জনগণের সংগ্রাম, আশা এবং স্বপ্নের প্রতিফলন তুলে ধরার চেষ্টা করেছি। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য এবং প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাকে উদ্বুদ্ধ করে থাকে তবে লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।